আজ আমাদের হাতে কলকাতার একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম বিদ্যা নেস্ট এর পাঠারও কিছু সূত্র রয়েছে। তাদের ওয়েবসাইট, গুগল প্লে স্টোরের বিবরণ আর ইউটিউব চ্যানেলের কিছু ভিডিও আমরা ঘেঁটে দেখব। আচ্ছা। আর এর মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব ভারতে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং জগৎটা ঠিক কিভাবে কাজ করে। ঠিক। লক্ষ্যটা শুধু এই কোম্পানিকে জানা নয়, না, একদমই না, বরং নিট বা জেইই এর মতো পরীক্ষার পেছনের যে বিশাল দুনিয়াটা, ছাত্রছাত্রীদের চাপ, স্বপ্ন, সেটার একটা গভীরে বিশ্লেষণ করা। চলুন শুরু করা যাক। তো এই সূত্রগুলো থেকে একটা বিষয় পরিষ্কার। হ্যাঁ, এটা শুধু একটা কোচিং সেন্টারের ক্যাটালগ নয়, এটা আসলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর আশা আকাঙ্ক্ষা, তাদের লড়াই আর প্রস্তুতির একটা গোটা ইকোসিস্টেমের দিকে আলো ফেলে। একদম। তাহলে প্রথমেই আসা যাক বিদ্যা নেস্ট আসলে কি এই প্রশ্নে। সূত্র বলছে এটি কলকাতার একটি কোচিং সেন্টার, নেক্সট নাও ডিজিটাল এলএলপি নামে একটি স্টার্টআপ এটা চালাচ্ছে। হ্যাঁ, আর ওদের হেড অফিস সল্টলেক সেক্টর 5-এ। তবে শুধু অনলাইন নয় কিন্তু। তাই? হ্যাঁ, কোসবা আর নতুন দিল্লিতেও এদের ফিজিক্যাল কেন্দ্র আছে। আচ্ছা, একটা হাইব্রিড মডেল বলতে পারি? অনেকটা তাই। আর ওদের ব্যবসায়িক মডেলটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। কিরকম? ওরা শুধু ছাত্রছাত্রীদের কোচিং দেয় না, ওদের ওয়েবসাইটে দেখলাম ওরা নিজেদের প্ল্যাটফর্মটা একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস হিসেবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও ব্যবহার করতে দেয়। এক্স্যাক্টলি। এটা একটা দারুণ কৌশল। তারা শুধু মাছ বিক্রি করছে না, মাছ ধরার জালটাও ভাড়া দিচ্ছে। বাহ, এর ফলে তো ব্যবসার পরিধি অনেক বেড়ে যায়। অবশ্যই। আর তাদের পরিষেবার তালিকাটাও দেখলাম বেশ লম্বা, সিবিএসসি, আইসিএসসি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ বোর্ড। আবার অন্যদিকে সিইউইটি, নিট, জেইইর মতো জাতীয় স্তরের পরীক্ষার কোচিংও আছে। সবই এক ছাদের তলায়, একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা ওয়ান স্টপ সলিউশন বানানোর চেষ্টা। ওদের অ্যান্ড্রয়েড অ্যাপের পরিসংখ্যানটাও চোখে পড়ল। হ্যাঁ, 1000-এর বেশি ডাউনলোড আর প্রায় 250 রিভিউতে 4.2 স্টার রেটিং। এটা হয়তো বিশাল কোনো সংখ্যা নয়। না, বিশাল নয়, কিন্তু ব্যবহারকারীদের মধ্যে যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সেটা বোঝা যায়। ঠিক। আর ওদের প্ল্যাটফর্মের যে বৈশিষ্ট্যগুলো, যেমন লাইভ ক্লাস, পরীক্ষার পর সঙ্গে সঙ্গে রেজাল্ট, ছাত্রছাত্রীদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা, এগুলো তো এখন ইন্ডাস্ট্রিতে প্রায় স্ট্যান্ডার্ড হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় তা হলো লাইভ সেশনের মাধ্যমে ডাউট ক্লিয়ার করার ব্যবস্থা। কেন? কারণ অনলাইন শিক্ষায় ছাত্র আর শিক্ষকের মধ্যে দূরত্বটাই তো সবচেয়ে বড় বাধা। এই বাধাটা তারা ভাঙার চেষ্টা করছে। আচ্ছা, বোঝা গেল। তারা অনেক কিছুই অফার করছে, কিন্তু প্রশ্ন হলো এই সব কিছুর আদৌ দরকার আছে কি? ভালো প্রশ্ন। আমার মনে হয় তাদের একটা ইউটিউব ভিডিওতে এর উত্তরটা লুকিয়ে আছে। নিট পরীক্ষার যে ছবিটা ওরা তুলে ধরেছে সেটা দেখলে মনে হয় এই কোচিং সেন্টারগুলো আসলে একটা জরুরি প্রয়োজন মেটাচ্ছে। ঠিক এখানেই বিষয়টা গম্ভীর হয়ে ওঠে। কিরকম? ওই ভিডিওতে বলা হয়েছে নিট পরীক্ষার্থীর সংখ্যা 23 লক্ষেরও বেশি। 23 লক্ষ? হ্যাঁ, সংখ্যাটা শুনলে হয়তো অবাক লাগে, কিন্তু এর পেছনের গল্পটা আরও গভীর। এই 23 লক্ষের পরিসংখ্যানটা শুধু প্রতিযোগিতা বোঝায় না, এটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ওপর একটা প্রচণ্ড চাপের ইঙ্গিত দেয়। আচ্ছা। যখন এত ছাত্রছাত্রী হাতে গোনা কয়েকটি পেশার দিকে ছুটছে, তখন প্রশ্ন ওঠে, আমাদের সিস্টেম কি তাদের বৈচিত্র্যময় প্রতিভাকে সম্মান জানাতে পারছে? বিদ্যা নেস্টের মতো প্ল্যাটফর্মগুলো এই চাপের মধ্যেই তাদের ব্যবসার সুযোগ খুঁজে নিচ্ছে। এটা তো একটা অবিশ্বাস্য সংখ্যা। কয়েক হাজার সরকারি মেডিকেল সিটের জন্য প্রায় একটা ছোটখাটো দেশের জনসংখ্যার সমান পরীক্ষার্থী লড়াই করছে। একদম। আর এই লড়াইটা শুধু পড়াশোনার নয়। ঠিক। ওদের ভিডিও থেকেই জানতে পারলাম পরীক্ষার আবেদন প্রক্রিয়াটাই একটা আলাদা যুদ্ধ। ঠিক তাই। যেমন ধরুন, 10ম শ্রেণীর মার্কশিট আর আধার কার্ডে পরীক্ষার্থীর নাম, বাবার নাম বা জন্ম তারিখ সব হুবহু এক হতে হবে। একটা স্পেলিং ভুল বা একটা অক্ষর এদিক ওদিক হলেই আবেদন বাতিল। ভাবুন একবার, একজন ছাত্র বা ছাত্রী হয়তো 2 বছর ধরে দিন-রাত এক করে প্রস্তুতি নিচ্ছে, আর এমন একটা ছোট্ট প্রশাসনিক ভুলে তার পুরো পরিশ্রমটাই জলে চলে যেতে পারে। বাবা, একজন ছাত্রকে ফিজিক্স, কেমিস্ট্রির পাশাপাশি সরকারি ফর্ম ফিল আপের খুঁটিনাটিও শিখতে হচ্ছে। এটাই তো প্রস্তুতির মধ্যে আরেকটা পরীক্ষা। আর শুধু তাই নয়, আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকাও নাকি বাধ্যতামূলক। হ্যাঁ, কারণ ওটিপি সেখানেই আসবে। সংরক্ষণের ক্ষেত্রেও রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সার্টিফিকেট লাগবে। এই ছোট ছোট বিষয়গুলো কে দেখবে?
এখানেই তো একজন গাইডের প্রয়োজন হয়। আর পরীক্ষার হলের ভেতরে চাপটা তো আরও মারাত্মক। নেগেটিভ মার্কিংয়ে যে নিয়মটা রয়েছে, ওটা তো একটা মনস্তাত্ত্বিক খেলা। একদম প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য 4 নম্বর আর প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা। তার মানে আন্দাজে উত্তর দেওয়ার কোনো জায়গায় নেই। কোন প্রশ্নটা ছেড়ে দিতে হবে সেই সিদ্ধান্তটা নেওয়াটাও পরীক্ষার একটা অংশ। ঠিক, এটা শুধু জ্ঞান বা তথ্যের পরীক্ষা নয়, এটা স্ট্র্যাটেজি আর নার্ভের পরীক্ষা। তাহলে এই রকম একটা ভয়ঙ্কর চাপ আর জটিলতার পরিবেশে বিদ্যানেস্টের মতো প্ল্যাটফর্মগুলো ঠিক কিভাবে সাহায্য করে? এর উত্তরটা হয়তো তাদের সফল ছাত্রছাত্রীদের সাক্ষাৎকারের মধ্যেই লুকিয়ে আছে। একজন সফল ছাত্র যেমন বলছিলেন, পরীক্ষার প্রশ্নপত্রের ধরন আর তার আসল স্তরটা বুঝতে কোচিং তাকে খুব সাহায্য করেছে। আর বলছিলেন যে শিক্ষকরা খুব অ্যাপ্রোচেবল বা সহজলভ্য ছিলেন। এখন অনলাইন জগতে এই সহজলভ্য শব্দটার অনেক মানে হতে পারে। এখানেই আমার একটা প্রশ্ন যাচ্ছে, অনলাইন প্ল্যাটফর্মের সহজলভ্য কথাটার মানে কি? দিনে 24 ঘন্টা নাকি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেয়া হয়? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মডেলটা কি শিক্ষকদের উপর একটা অতিরিক্ত চাপ সৃষ্টি করে না? দেখুন, সূত্রগুলোতে এর সরাসরি উত্তর নেই, কিন্তু ছাত্রছাত্রীদের প্রশংসাপত্র থেকে একটা ইঙ্গিত পাওয়া যায়। কি রকম? তারা বারবার বলছে, যখনই দরকার পড়েছে স্যারদের পাশে পেয়েছি। এর থেকে বোঝা যায় তাদের সিস্টেমটা হয়তো একটা নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে কাজ করে, কিন্তু সেটা ছাত্রছাত্রীদের কাছে ভরসাযোগ্য মনে হয়েছে। আচ্ছা। আরেকটা বিষয় হলো নিজের ভাষায় প্রশ্ন করার সুবিধা। একজন বাঙালি ছাত্রের খুব সাধারণ একটা মন্তব্য ছিল, ডাউটসগুলো ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, নিজের মাতৃভাষায় যখন একজন ছাত্র তার দ্বিধা প্রকাশ করতে পারে এবং উত্তর পায়, তখন তার শেখার প্রক্রিয়াটা অনেক বেশি সাবলীল হয়ে যায়। এই ব্যক্তিগত যত্নের ব্যাপারটা আর একজন নিট টপার ছাত্রের কথায় আরও পরিষ্কার হয়। তিনি ধারাবাহিকতা আর শিক্ষকদের সাথে যোগাযোগের কথা তো বলেছেনই। কিন্তু একটা বিশেষ ঘটনার কথা উল্লেখ করেছেন, তার ফিজিক্সের শিক্ষক তাকে শুধু নিটের প্রশ্ন নয়, জেই অ্যাডভান্সডের মতো কঠিন প্রশ্ন সমাধান করাতেন। আচ্ছা। এর ফলে যে বছর নিটের ফিজিক্স পেপারটা বেশ কঠিন এসেছিল, সেই ছাত্রটির বিশেষ কোনো অসুবিধা হয়নি। এখান থেকেই বিদ্যানেস্টের আসল কৌশলটা বোঝা যায়। কি সেটা? তারা শুধু সিলেবাস শেষ করছে না, তারা ছাত্রছাত্রীদের কঠিন পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত করছে। এটাকে বলে ওভার প্রিপারেশন। যখন আপনি কঠিনতম পরীক্ষার জন্য তৈরি থাকবেন, তখন আসল পরীক্ষাটা তুলনামূলকভাবে সহজ মনে হবে। ঠিক তাই। তাদের ওয়েবসাইটে ডাবল পাওয়ার ব্যাচ বলে যে কোর্সটার কথা বলা হয়েছে, সেটাও এই ধারণাকেই সমর্থন করে। হ্যাঁ, আর ওরা বলছে বোর্ডের পড়া আর প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি একসাথেই হবে। আর স্লোগানটা হলো নো এক্সট্রা টিউশন নিডেড। এটা কিন্তু একটা খুব বড় দাবি। আর এই দাবির সপক্ষে তারা তাদের অ্যাচিভার্স পেজে কিছু উদাহরণও তুলে ধরেছে। হ্যাঁ, স্বস্তিক রায় বা অহনা বন্দ্যোপাধ্যায়ের মতো ছাত্রছাত্রীদের ফলাফল, যারা বোর্ড পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা দুটোতেই অসাধারণ ফল করেছে। এই দ্বৈত সাফল্য বা ডুয়েল সাকসেসের উদাহরণগুলো দেখিয়ে তারা প্রমাণ করতে চায় যে তাদের মডেলটা কাজ করছে। তারা বোঝাতে চাইছে যে বোর্ডের পড়া আর কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি দুটো আলাদা জিনিস নয়, বরং একই মুদ্রার এপিঠ ওপিঠ। সঠিক পদ্ধতিতে পড়লে দুটোতেই একসাথে ভালো ফল করা সম্ভব। আমরা তো পরীক্ষার প্রস্তুতি, চাপ, কৌশল এইসব নিয়ে অনেক কথা বললাম, কিন্তু ওদের একটা ইউটিউব ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যা আমাকে বেশ অবাক করেছে। আচ্ছা। তারা শুধু পরীক্ষার প্রস্তুতির গণ্ডিতে আটকে না থেকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও কিছু প্রস্তাব রেখেছে। হ্যাঁ, ওই অংশটা আমারও খুব আকর্ষণীয় লেগেছে। প্রস্তাবটা হলো স্কুল পর্যায়ে, মানে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাসের বোঝা 25% কমিয়ে দেওয়া হোক, আর সেই সময়টা ব্যবহার করা হোক বৃত্তিমূলক বা স্কিল ট্রেনিংয়ের জন্য। এর ফলে একজন ছাত্র যখন স্কুল পাশ করে বেরোবে, তখন তার হাতে দুটো সার্টিফিকেট থাকবে, একটা একাডেমিক যোগ্যতার আর অন্যটা কোনো একটা বিশেষ দক্ষতার। ঠিক, সে শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হবে না, তার হাতে এমন একটা দক্ষতা থাকবে যা দিয়ে সে চাইলে রোজগারও করতে পারে। আর কলেজের ক্ষেত্রেও একই রকম একটা প্রস্তাব, 4 বছরের ডিগ্রিকে 3 বছরের কোর্স আর 1 বছরের এক্সপার্ট কোর্স বা ডিপ্লোমাতে ভাগ করার কথা বলা হয়েছে। এর ফলে ছাত্রছাত্রীরা একটা প্রথাগত ডিগ্রির সাথে একটা বিশেষায়িত দক্ষতাও অর্জন করবে। এই প্রস্তাবগুলোর গভীরে যদি আমরা যাই, তাহলে দেখতে পাব এটা একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
কি রকম? আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা মূলত চাকরি খোঁজার জন্য তৈরি, চাকরি তৈরির জন্য নয়। ঠিক। এই প্রস্তাবটা সেই ধারণাকেই চ্যালেঞ্জ করছে। এটা বলছে শিক্ষার লক্ষ্য শুধু ডিগ্রি অর্জন নয়, দক্ষতা অর্জনও। কিন্তু এই প্রস্তাবটা শুনতে যতটা ভালো লাগছে, এটা কি বাস্তবসম্মত? আমাদের দেশের স্কুলগুলোর কাছে কি সেই পরিকাঠামো বা প্রশিক্ষিত শিক্ষক আছে যারা এই ধরনের বৃত্তিমূলক ট্রেনিং দিতে পারবে? দেখুন, সূত্রগুলোতে এর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত কিছু বলা নেই, আর এটাই হয়তো স্বাভাবিক। মানে একটা কোচিং সেন্টারের কাছ থেকে পুরো দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের ব্লুপ্রিন্ট আশা করাটাও ঠিক নয়। একদম। কিন্তু যা আকর্ষণীয় তা হল তারা এই প্রশ্নগুলো তুলছে। এই ধরনের আলোচনা তাদেরকে শুধু একটা কোচিং সেন্টার হিসেবে নয়, শিক্ষা জগতের একজন চিন্তাবিদ বা থট লিডার হিসেবেও প্রতিষ্ঠা করার একটা প্রয়াস। তারা শুধু সমস্যার সমাধান বিক্রি করছে না, সমস্যার মূল কারণ নিয়েও একটা বৃহত্তর আলোচনা শুরু করতে চাইছে। ঠিক। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনা থেকে আমরা কি পেলাম? আমরা কলকাতার একটা কোচিং সেন্টারের তথ্যসূত্র দিয়ে শুরু করেছিলাম, আর সেখান থেকে আমরা ভারতের জাতীয় স্তরের পরীক্ষার প্রচণ্ড চাপ, তার প্রস্তুতির জটিল কৌশল, প্রশাসনিক বাধা বিপত্তি এবং শেষে গিয়ে শিক্ষা সংস্কারের একটা রূপরেখা পর্যন্ত পৌঁছালাম। এই সূত্রগুলি আসলে একটা সম্পূর্ণ বাস্তুতন্ত্রের ছবি তুলে ধরে। এখানে সাফল্য মানে শুধু ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করা নয়। এর জন্য প্রয়োজন সঠিক কৌশলগত নির্দেশনা, কঠিন পরিস্থিতির জন্য মানসিক প্রস্তুতি এবং একটা জটিল প্রশাসনিক প্রক্রিয়া নির্ভুলভাবে সম্পন্ন করা। বিদ্যানেস্টের মতো প্ল্যাটফর্মগুলি এই উচ্চ চাহিদার বাজারেই পরিষেবা দিচ্ছে, যেখানে তারা শুধু একজন শিক্ষক নয়, বরং একজন গাইড বা মেন্টরের ভূমিকা পালন করছে। একদম। সবশেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। সফল ছাত্রছাত্রীদের সাক্ষাৎকারে বারবার একটা কথা উঠে এসেছে। শিক্ষকরা বিভিন্ন বই বা অনলাইন উৎস থেকে গুরুত্বপূর্ণ বা কঠিন প্রশ্ন বেছে নিয়ে তাদের অনুশীলন করাতেন। হ্যাঁ, একজন ছাত্রের ভাষায় শিক্ষক সেই প্রশ্নগুলো ছেকে বা বেছে নিতে পারতেন যা সত্যিই দরকারি। এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কি সেটা? তথ্যের এই যুগে যেখানে জ্ঞান প্রায় বিনামূল্যে ইন্টারনেটে সহজলভ্য, সেখানে একজন শিক্ষকের আসল মূল্য কোথায়? সেটা কি নিছক তথ্য প্রদান করা, নাকি বিশেষজ্ঞের চোখ দিয়ে সেই অসীম তথ্য ভাণ্ডার থেকে সঠিক মুক্তটি খুঁজে বের করে ছাত্রের হাতে তুলে দেওয়া? শিক্ষার ভবিষ্যতের জন্য এই প্রশ্নের উত্তরটা হয়তো খুব গুরুত্বপূর্ণ।